নমস্কার, স্বভূমি সংবাদে আপনাদের স্বাগত। আমি শাওন রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমেই দেখে নেব আজকের শিরোনাম। সিপিআইএম কর্মীকে খুনের হুমকি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুজরুকি করে টাকা নিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন এক সাধু। হাবড়া ১ নম্বর বিডিও অফিস সম্প্রসারণ ও নবনির্মিত ভারত নির্মাণ রাজীব গান্ধী সেবা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান। শুরু হয়ে গেছে মায়ের চক্ষুদান পর্ব, ব্যস্ত মৃৎশিল্পীরা। এবারে চোখ রাখবো বিস্তারিত খবরে। ২৫শে সেপ্টেম্বর রাত ১০টা নাগাদ সিপিআইএম কর্মী প্রকাশ ঝাকে বাড়িতে গিয়ে খুনের হুমকি দেওয়া হয়। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের এক কর্মী বাপি দে সহ তৃণমূলের আরও কিছু সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। গতকাল রাত ১০টা নাগাদ ৬ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী মিহির সাহার পোলিং এজেন্ট প্রকাশ ঝায়ের বাড়িতে হঠাৎই ঢুকে পড়েন কিছু দুষ্কৃতী। অভিযোগ, প্রকাশ ঝাকে প্রথমে খুনের হুমকি দেয় দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের মারধরের শিকার হন প্রকাশ ঝায়ের মা, স্ত্রী এবং বোন। অভিযোগ, ওই দুষ্কৃতীরা মারধরের পাশাপাশি তার বাড়িও ভাঙচুর করে। এ সম্পর্কে প্রকাশ ঝায়ের মা লক্ষ্মী ঝা জানিয়েছেন, আমার বাড়িতে ছেলে আর বউ খাচ্ছিল। এই ফান্তা বাপি আর একটা ছেলে আসলো, আইয়ে ছেলেটারে বলে কি তুই তাড়াতাড়ি ভাত খাইয়ে উঠ, বেরো, চল চল, তোরে ছাতু করে দেবো, তোরে মেরেই ফেলবো, হাত পা গুঁড়ো গুঁড়ো করে দেবো। হ্যাঁ, তেল হয়ে গেছে বেশি। এই আমরা বলেছি, এই আমাকে এই ইট দিয়ে এই জায়গা মারলো, আমার মেয়েরে মারলো, আমার বউ থালা এই করতে গেছে, তাই আমার বউরে হাত মুচকিয়ে দিল। 10টা মনে, হ্যাঁ, মেয়েরে মারলো, আমার মেয়ে বউরে আমার থালা গেছে এই করতে, তাড়াতাড়ি খা, বউ বলছি আস্তে আস্তে খাও, আমার বউরে হাত মুচকিয়ে দিল বউরে। সিপিআইএম কর্মী প্রকাশ ঝা জানিয়েছেন, ভোটের ফল ঘোষণার দিনেও মদ্যপস্থায় বাড়িতে এসে ওই দুষ্কৃতীরা হুমকি দেয়। এ বিষয়ে প্রকাশ ঝা আরও জানিয়েছেন, আমার বাড়িতে গতকাল রাত 10টার পরে একদল ফান্টা বাপি, মোর নাম হচ্ছে বাপি দে, বাবার নাম কার্তিক দে, উনি আমার বাড়িতে 10টার সময় এসে বাড়ির ভিতরে যখন ভিতরে খাচ্ছিলাম সেই সময় আমাকে ডেকে বলল, তুই খাওয়া তাড়াতাড়ি খেয়ে বাইরে বেরো, হ্যাঁ, তোর তেল অনেক বেড়ে গেছে, তোর আগে কুচি করবো। এবং আমার চাতালে প্রায় 25 থেকে 30 জন সব ছেলেপেলে সব রেডি। ওখান থেকে বারবার বলছে, ওই খাওয়া দরকার নাই, ওই অবস্থা টেনে নিয়ে আয়, ওকে নিয়ে এসে নিয়ে করে ওরে পিটা এই সমস্ত কথাবার্তা উল্টোপাল্টা কথাবার্তা বলেছে। আবার তখন আমি ঘরের মধ্যে রয়েছে, আমাকে যা খাচ্ছি সেই অবস্থায় বাপি গিয়ে ওই আমার মালপত্র যা ছিল সেগুলো আমাকে না পেয়ে, না নিয়ে যেতে পেয়ে ওইগুলো মালগুলো সব ছড়িয়ে ফেলাই যায়। হ্যাঁ, এবং তারপরে এদিকে এই সমস্ত ঘটনা ঘটার পরে ওখান থেকে ইট নিয়ে আমার বাবা স্ট্রোক পেশেন্ট, তার ওই টিনের উপরে সে ধুমধারা 4-5টা ইটের টুকরো ফেলা দিয়ে সব চলে গেছে। এই আগে 3 নম্বর ছিল, এখন 6 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী মিহির সাহার পুলিং এজেন্ট ছিলাম। আচ্ছা, এটাই আমার অপরাধ। আর ও হলো যে তুই নাম কি সিপিএম এর পুলিং এজেন্ট, দালাল না? হ্যাঁ, আমাদের এখানে নবপল্লীতে কোনো সিপিএম রাখবে না, সব কটারে শেষ করব। এবং যেদিনের রেজাল্ট সেই দিনেও বাপি দে ফান্ডা সে আমার বাড়িতে এসে মদ খাওয়া অবস্থায় তার আগের দিন আমাকে হুমকি দিয়ে গেছে। পরপর 2 দিন আমার বাড়িতে এই ঘটনা করে দিয়ে। ঘটনা সম্পর্কে হাবড়া সিপিআইএম এর জোনাল কমিটির সদস্য সুজিত দাস জানিয়েছেন, বাড়িতে ভাঙচুর করেছে 6 নম্বর ওয়ার্ডে। কি কারণটা কি জন্য হতে পারে? রাজনৈতিক কারণ। এর সব বামফ্রন্ট ইলেকশনের কর্মী ছিল, এটাই কারণ। আর কি কারণ হবে? চোরনা ডাকাই তো নামাতে হলো না, ওই কারণে ভাঙচুর করেছে। আরো টুকটাক থ্রেট চলছে। তারপরে কালকে কামারথুর স্কুল আরেকটা বুথ, ওইখানে গন্ডগোল করছে পায়ে লাগিয়ে নির্বাচন। আমরা তো প্র্যাকটিক্যালি কোনো শান্তি শৃঙ্খলা হবেই নির্বাচন করি আমরা সিপিএমরা। আমাদের বক্তৃতাও খুব শালীনতাপূর্ণ, কোনো কুরুচিপূর্ণ না। তার পরিপ্রেক্ষিতে জয়লাভ করে এসব থ্রেট আগেই দিচ্ছিল যে জিতে দেখে নেব। এবং প্রকাশ এবং ওই শঙ্কর দাস, প্রকাশ ঝাড়, শঙ্কর দাস, এদের উপরে টার্গেট ছিল। কেন তো সিপিএম এর কাজ করছে। এ সম্পর্কে 6 নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী মিহির সাহা বলছেন, শুনবো। এখানে হচ্ছে এই যে হামলা আমাদের কর্মীর পরে, এটা হচ্ছে তৃণমূলীদের হামলা। এই ওয়ার্ডের মধ্যে আমাদের এই বুথে ওরা আশা করেছিল এই বুথে ওরা লিড পাবে আর কি। এই বুথে যেহেতু ওরা লিড পায়নি, সিপিআইএম আমাদের দল লিড পেয়েছে, এই জন্য আমাদের প্রকাশ্যে যেসব কর্মীরা এখানে বেশি কাজ করেছে, যেমন প্রকাশ ঝা আমাদের পোলিং এজেন্ট ছিলেন, তারপরে যেমন শঙ্কর দাস, হ্যাঁ, এদের পরে আমার নাম করেও বিভিন্ন শুরু হয়েছে হচ্ছে
কাউন্টিংয়ের সময় থেকে আমাদের যে বিরোধী প্রার্থী, যে বিজয়ী প্রার্থী, তার স্ত্রী যেভাবে হলের মধ্যে, কাউন্টিং হলের মধ্যে আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে, সেই থেকেই এই শুরু থেকে এখন চলছে। এটা কোথায় শেষ হবে জানি না। এটা হচ্ছে পুরো রাজনৈতিকভাবে সিপিএমকে আক্রমণ, সিপিএমের যারা কর্মী তাদের ভয় দেখিয়ে ঘরের মধ্যে রাখা। আমরা তৃণমূলের যত আক্রমণ আসুক না কেন, আমাদের দলকে, আমাদের কর্মীকে আমরা রক্ষা করব। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যোগাযোগ করেছিলাম 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা সুবিন ঘোষের সঙ্গে। তিনি আমাদের ক্যামেরার সামনে জানিয়েছেন, ঘটনাটা খুবই সামান্য, বৃহত্তর আকার ধারণ করেনি। আমি যখন ফোন করে বললাম যে কোনো গন্ডগোল যেন না হয়, এবং আমি থানাকে বললাম যে যদি কোনো গন্ডগোল হয় আপনি পুলিশ পাঠাবেন এবং যাতে কোনো টেনশন না হয়। পরে শুনলাম যে বাপির নামটা বলছে, কিন্তু বাপি ওখানে ছিল, আরো অনেকে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি বাপি কিন্তু ওদের টালি বা ওইসব কিছু হয়নি, ভাঙনি। কারণ আমি পরে ইনকোয়ারি করে দেখেছি, ওরা যেটা বলেছে ওরা বাপিকেই শুধু চিনতে পেরেছে, কিন্তু ওখানে 30-40টা ছেলে ছিল এবং ওদের ফ্যামিলির সাথে ক্লাবের একটা গন্ডগোল আছে। এন্টার ক্লাবের ছেলে ছিল ওখানে, কিন্তু তৃণমূল বলে বিষয়টা নয়। ওখানে সিপিএম, কংগ্রেস, আরো অনেক ইয়ং ছেলে আছে। আপনারা খবর নিয়ে দেখবেন, নবপল্লী যে একটা গ্রাম, জ্যোতিপ্রিয় মল্লিক একটা দুদিন আগে একটা গ্রাম ভোট দিয়েছে ওখানে, মানে আমরা দিয়েছি, তাদের পাওনা ছিল মন্ত্রীর কোঠায়। সেটা নির্বাচনী বিধির জন্য আমরা দিতে পারিনি। ভোটটা যেদিন মিটে গেল, 21 তারিখ ভোট মিটে যাওয়ার পরে 22 তারিখে ওদেরকে আমরা গ্রাম ভোটটা দিয়েছি। ওই গ্রাম ভোটটা নিয়ে হচ্ছে গন্ডগোলের সূত্রপাত, এবং ওরা বলেছেন যে গ্রাম ভোটে জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি আছে, ওই গ্রাম ভোট আমরা খেলবো না। এবং একসময় প্রকাশ ওখানকার ক্লাবের দায়িত্বে ছিল, ও তো অন্য পার্টি করতে পারে, আমাদের দল করে না, কিন্তু ক্লাবের দায়িত্বে ছিল। আমার ক্লাব যেহেতু ওদের হাতছাড়া হয়ে গেছে, এই ক্লাবগত একটা ঝামেলা, হয়েছে কালকে গ্রাম ভোটকে কেন্দ্র করে। সেইটা পলিটিক্যালি একটা রং লাগিয়ে দিয়েছে যে তৃণমূল বা আমি সুবিন ঘোষ, আমি লোকজনদের বাড়িতে ভাঙচুর করছি। যদি আমরা ভাঙচুরি করতাম, তাহলে প্রকাশের বাড়ি কেন? তাহলে তো আরো যারা আমাদের বিরুদ্ধে যারা মত দিয়েছেন বা আমাদের যাদের মধ্যে আগা থাকতে পারে, তার বাড়িতে তো আমরা ভাঙচুর করতে পারতাম। 15 বছর আমি এখানকার দায়িত্বে আছি, কোনোদিন কোনো সিপিএম বাড়িতে আমরা জেতার পরে কি ভাঙচুর করেছি? তাহলে আজকে কেন প্রকাশের বাড়িতে করতে যাবো? এটা কোনো ঘটনাই না, এর সাথে রাজনীতির কোনো যোগই নেই। এটা ক্লাবগত গ্রাম ভোট সংক্রান্ত ঝামেলা, সেটাকে একটা পার্টি লেভেলে নিয়ে গেছে। আমি আজকে সকালবেলা ওদের নেতা সুজিত দাস আমার সাথে দেখা হয়েছিল কথায়, তা আমাকে বলছিলেন ঘটনাটা। তাই বলেছি যদি পলিটিক্যাল ব্যাপার হয় তাহলে আমরা সর্বদলীয়ভাবে বসবো, এবং আমি আইসিকে নিজে বলেছি যে যদি কোনো রকম পলিটিক্যাল গন্ডগোল হয় আমি ওই পক্ষকে টানবো। আমি যখন কাউন্সিলর, সকলের কাউন্সিলর, আমি সবাইকে ডেকে নিয়ে বসে পলিটিক্যাল গন্ডগোল মিটমাট করে নেবো। কিন্তু এটা ক্লাবগত ঝামেলা হলে গ্রাম ভোটকে নিয়ে, এটা তো আমার বিষয়ের মধ্যে পড়ে না। তা সত্ত্বেও জ্যোতিপ্রিয় মল্লিক যেহেতু গ্রাম ভোটটা দিয়েছে, যদিও 21 তারিখের পরে, এটা মনে রাখবেন, 21 তারিখে আগে দিলে আমাদের মন্ত্রী একটা নির্বাচন বিধির মধ্যে পড়ে যেত। আমরা দিয়েছি 22 তারিখ। ওই গ্রাম ভোটটা নিয়ে গন্ডগোল হচ্ছে। এটা প্র্যাকটিক্যাল, আপনি যে ক্লাবে যদি দেখুন, গ্রাম ভোটটা নতুন একটা ম্যাচ বোর্ড আছে, ওই ম্যাচ বোর্ডকে কেন্দ্র করে গন্ডগোল। সুতরাং আমি খুব দুঃখিত, তবু আমি বলছি যদি ওর বাড়ি কোনো ভাঙচুর হয়ে থাকে বা কোনো অসম্মানিত হয়ে থাকে, যদি আমার কোনো সহযোগিতা চায় শান্তির জন্য, গ্রামের শান্তির জন্য, আমি সর্বতভাবে এগিয়ে যাব। স্বামী বিবেকানন্দের নামকে ধুলোয় মিলিয়ে দিল বিবেকানন্দ মণ্ডল নামক এক ব্যক্তি। আশীর্বাদ দেওয়ার নাম করে কারো কাছ থেকে 600 টাকা বা কারোর কাছ থেকে 800 টাকা নেওয়ার অভিযোগ উঠল বিবেকানন্দ মণ্ডল নামক এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ উঠেছে তিনি এক বুজরুকি বা ভণ্ডামি করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন। এই অভিযোগের পাল্টা দায়ের করেছেন উক্ত ব্যক্তি। তিনি জানিয়েছেন তিনি একজন সাধু পুরুষ। আমাদের শিক্ষিত সমাজে আজও যে অন্ধবিশ্বাস আমাদের মধ্যে জীবিত, তার একটি উজ্জ্বল উদাহরণ আজ দেখা গেল উত্তর হাবড়া সেবা সংঘের খেলার মাঠ এলাকায়। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, একজন অচেনা লোক স্থানীয় বাসিন্দা পিয়ালি দাস নামক এক মহিলাকে একা পেয়ে তাকে জানায় যে তার সংসারের দুঃখ কষ্ট দূর করতে পারবেন ওই ব্যক্তি বিবেকানন্দ মণ্ডল ওরফে বিবেকানন্দ সাধু। তিনি আশীর্বাদ দিলে পিয়ালি দেবীর সংসারে সব সমস্যা সমাধান হয়ে যাবে, কিন্তু তার পরিবর্তে পিয়ালি দেবীকে তাকে 600 টাকা দিতে হবে। এ সম্পর্কে স্থানীয় বাসিন্দা পিয়ালি দাস জানিয়েছেন, দুটো বউ চলে গেছে, বউ দুটো ফিরে আসবে বলে তাই 500 টাকা দাও, ফিরে আসবে, সংসার শান্তি হবে। আপনাকে কি বলেছে যে দুটো বউ চলে গেছে তো, তা দুটো বউ ফিরে আসবে, সংসার শান্তি আসবে, আমার 600 টাকা দাও, তাহলে ফিরে আসবে। তার
কেন টাকা দিই? এখন আমি সেটা ভাবি দিয়ে বইছি, জানি তো না কিছু। এখন এই তারিখ নেয়নি, টাকা 8 তারিখ আসলো, সেই তারিখ না, আজকে গেছে, আজকে আর আমি টাকা পয়সা টাকা পয়সা দেয়নি কিছু। আজকে বলছে আমার বাড়ি বন্ধ করার কথা, আমি বলছি না, আমার গুরুদেবের নিষেধ আছে, আমি বাড়ি বন্ধ করবো। এইভাবে আশীর্বাদের নামে ওই ব্যক্তি মোট 3 জনের কাছ থেকে 600 এবং 800 টাকা নিয়েছেন, এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দা তাপস অধিকারী। এগুলো ভাওতাবাজি ছাড়া কিছুই না। এরকম ভাওতাবাজি কবলে কেন মানুষ এখনো তো শিক্ষিত সমাজে কেন মানুষ? ওই জন্য তো ওনাকে ধরা হয়েছে। এখন আমাদের দিকে যায়নি। 3 জন। পেটের দায়ে এসব বুজরুকি কাজ করছেন ওই ব্যক্তি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দা শঙ্কর দাসের। উনি এটা পেটের দায়ে বেরোইছে অচেনা পরিচয় জায়গায়, অচেনা জায়গায়, যেহেতু ওখানে বাইরে গেলে আমি কিছু ধাপ্পা দিয়ে নিতে পারবো, কিন্তু উনি সেই পদের না। উনি বলছে আমি সাধু, সাধুদের ধ্যান জ্ঞান আলাদা। উনি বলুক, ওনাকে আমি দেবো জায়গা। যদি বলে সাধু, ওনাকে সারা জীবন বসে খাওয়ার জায়গা আমি দেবো। বিবেকানন্দ মণ্ডল ওরফে বিবেকানন্দ সাধুকে জিজ্ঞাসাবাদে জানা গেছে যে তিনি মধ্যমগ্রাম নবপল্লীর বাসিন্দা। মধ্যমগ্রাম সুভাষপল্লীর মাঠে একটি অনুষ্ঠানে তিনি সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে 1 টাকা দান করেছেন বলেও দাবি করেছেন। ভক্ত মহলে ঘুরতে যাই, যে সে কেমন আছে, তাকে বাড়ি যাওয়ার কথা থাকলে যেতে হয়, দিয়ে আসতে হয়। আশীর্বাদ দিলি যদি সে যায়, আর আমি যদি বলি যে বাবা তুই এই খরচা করতে পারবি, তাই কাকলি ঘোষ দস্তিদারের কাছে মঞ্চে দাঁড়াই পড়ে আমাকে মধ্যমগ্রাম সুভাষপল্লী মাঠে আমি টাকা দান করেছিলাম, যে এরকম কেন্দ্রে 1 টাকা 1600 সালের টাকা। সেটাই আমি করলাম যে এরকম সরকারের কাছে দান করে দিবা, দান করে দিয়েছে। বিবেকানন্দ সাধু আরো দাবি করেছেন যে প্রধানমন্ত্রী মনমোহন সিং তার নামে 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন। 2 কোটি টাকা আমার নামে ঘোষণা করেছে ডক্টর মনমোহন সিং, প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমার নামে ঘোষণা করেছে 2 কোটি টাকা বিবেকানন্দ সাধুর নামে দিলাম। সাধুর কথা এবং আশীর্বাদের নামে টাকা নেওয়ায় ক্রুদ্ধ হয়ে যান স্থানীয় বাসিন্দারা। স্বভূমি সংবাদে এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতি। শ্রীমা, সোনি, এলজি, স্যামসাং, ওয়ার্লপুল সহ সমস্ত নামি দামি কোম্পানির টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন সহ সমস্ত রকমের ইলেকট্রনিক্স সামগ্রীর একমাত্র এক্সক্লুসিভ শোরুম শ্রীমা, স্নেহবিতি প্লাজা, স্টেশন রোড, হাবড়া। ফোন নাম্বার 03216231868। বিয়ে মানেই কোনে বউ, আর কোনে বউয়ের শাড়ি মানেই পাঞ্চালী। বেনারসি, ইক্কত, জামদানি, জামেভার, কাঞ্জিবরম সহ বিয়ের সব রকম শাড়ির জন্য এক এবং অদ্বিতীয় পাঞ্চালী। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। 60 বছরের বেশি সময় ধরে জনগণের সেবায় নিয়োজিত পাঞ্চালী। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল কাপড়িয়ার এক্সক্লুসিভ শাড়ি শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। টাউন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, 1 নম্বর রেলগেট, হাবড়া। এখানে পরিচ্ছন্ন পরিষেবার সাথে থাকছে মটন বিরিয়ানি, মটন চাপ, মটন হাঙ্গরি, মিক্সড ফ্রাইড রাইস, মটন পোলাও, চিকেন চাপ ও আরো বিভিন্ন লোভনীয় খাদ্যদ্রব্যের সম্ভার। লোভনীয় খাবারের একমাত্র প্রতিষ্ঠান টাউন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, 1 নম্বর রেলগেট, হাবড়া। মোবাইল 9093198299। আনমনে আপনার মনকে ছুঁয়ে যাবে দ্য কেশব জুয়েলার্স। হালকা সোনার নজর কাড়া কালেকশন। এখন 5 গ্রাম ওজনেও পাবেন আকর্ষণীয় হলমার্ক নেকলেস। আপনি দেবেন 12 মাস, আমরা দেব 1 মাস। 13 মাসে নিয়ে যান নজর কাড়া গহনা। পুরনো গহনা বদলে নিন নতুন হলমার্ক গহনা। আসল গ্রহরত্নের বিপুল সম্ভার, সাথে ডিরামাস ও নক্ষত্র ডায়মন্ড জুয়েলারির আকর্ষণীয় কালেকশন। দ্য কেশব জুয়েলার্স, হাবড়া, উত্তর 24 পরগনা। কন্টিনেন্টাল ডিশ বা তন্দুরি, রকমারি বিরিয়ানি বা ফাস্টফুড, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বন্ধুদের নিয়ে ডিনার পার্টি, রাজনন্দিনী ছাড়া ভাবাই যায় না। শৈল শহর গ্যাংটকেও রয়েছে অত্যাধুনিক বিলাসবহুল থাকা ও রকমারি খাবারের ব্যবস্থা। সুস্বাদু খাবার আর আভিজাত্যের আমেজ মানেই রাজনন্দিনী। অগ্রিম বুকিং এর জন্য আসুন রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পোস্ট অফিস রোড, হাবড়া।
গীতা মার্বেল সমস্ত রকম মার্বেল, গ্রানাইট ও সিরামিক টাইলসের এক সম্ভ্রান্ত নাম। গীতা মার্বেল কাটনি, অনিক, ডুংরি, মারওয়ার হোয়াইট, টরেন্টো, আশপুর, বাঁশওয়ারা, পিঙ্ক ও অস্ট্রেলিয়ান হোয়াইট সহ বিভিন্ন রকম টাইলসের বিরাট সংগ্রহ। এছাড়াও আছে নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত সিংহাসন, ন্যায্য দাম, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গীতা মার্বেল, দক্ষিণ হাবড়া 3 রাস্তার মোড়। মোবাইল 9002496042। মজবুত বাড়ির জন্য চাই মজবুত রড। ভারত শ্রেষ্ঠ টিএমটি বার এলিগেন্ট এবং কংক্যাস্টের এতদাঞ্চলের সবচেয়ে নির্ভরযোগ্য ডিলার আদর্শ হার্ডওয়্যার। তাই বাড়ি তৈরির ব্যাপারে কোনো রকম আপোষ নয়, চাই এলিগেন্ট অথবা কন্ট্রাস্ট টিএমটি বার। এলিগেন্ট আর কংক্যাস্ট টিএমটি বারের জন্য আসুন আদর্শ হার্ডওয়্যারে, পারিয়াল পেট্রোল পাম্পের বিপরীতে, যশোর রোড, হাবড়া। ফোন করুন 9333686000। অফিস যাত্রী বাবু মশাই কিংবা দিদি ভাই, স্কুলে পড়া দস্যি ছেলে, সবার যে ব্যাগ চাই, অফিস ব্যাগ, লেডিস ব্যাগ, স্কুল ব্যাগ বা বেড়ানোর ব্যাগ, ভালো ব্যাগের একমাত্র ঠিকানা পাল ব্যাগ সেন্টার, স্নেহবিথি প্লাজা, স্টেশন রোড, হাবড়া। এছাড়াও আমেরিকান টুরিস্টার, ভিআইপি, KLH এর মতো নামি দামি কোম্পানির ব্যাগ, সুটকেস, ট্রলির জন্য পাল ব্যাগ সেন্টার, স্নেহবিথি প্লাজা, স্টেশন রোড, হাবড়া। দেবস্নার ব্যক্তিত্ব, শাড়ি জগতের রূপকথা দেবশ্রী, সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, আমার পছন্দ দেবশ্রী, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন স্বভূমি সংবাদ। 26শে সেপ্টেম্বর হাবড়া 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের সম্প্রসারিত প্রশাসনিক ভবন এবং রাজীব গান্ধী সেবা কেন্দ্রের উদ্বোধন হল হাবড়াতে। হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি প্রাঙ্গণে হাবড়া 1 নম্বর সমষ্টি উন্নয়ন এবং হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত হয় এই উদ্বোধন অনুষ্ঠান। গত 21শে মার্চ 2013 সালে এর ভিত্তি স্থাপন করেছিলেন হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির হোসেন। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়ার প্রাক্তন বিডিও চিত্রিপ সেন, হাবড়ার বর্তমান বিডিও সজল দাস, অশোকনগরের বিধায়ক ধীমান রায়, হাবড়া থানার আইসি অনিল কুমার রায় সহ অন্যান্য আধিকারিকরা। এই অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে কয়েকজন প্রতিবন্ধীদের হুইল চেয়ার এবং কানে শ্রবণ যন্ত্র দেওয়া হয়। আসলে অল্প দিনই ছিলাম, 1 বছর 11 মাস একজন বিডিওর চাকরির ক্ষেত্রে খুব বড় একটা সময় নয়, অল্প সময়। একটা জিনিস বারবার মনে হয়েছিল, কখনোই হাবড়া ব্লককে আমার দেখে খুব খারাপ লাগেনি। অত্যন্ত সুন্দর একটি ব্লকই ছিল, তার ইনফ্রাস্ট্রাকচার যথেষ্টই ভালো ছিল, কিন্তু সবসময় যেটা হয় মনে হয় যে এর থেকে ভালো আর কিভাবে করা যেতে পারে। আমাকে আমার যখন চাকরিতে ঢুকে একজন সিনিয়র অফিসার বলেছিলেন যে জীবনের বেস্ট সময়টাই তো আমরা অফিসকে দিই। একজন মানুষের জীবনের সেরা সময় হচ্ছে যদি তার যৌবনকাল হয়, দিনেরও সেরা সময় হচ্ছে সেই যখন সূর্য মধ্য গগনে থাকে, এই সময়টা, সেই পুরো সময়টাই আমরা অফিসে থাকি। এবং জীবনের 1/3 কেন প্রায় অর্ধাংশ আমাদের ব্লকে যারা কাজ করি আমরা অফিসে কাটাই। তাহলে আমরা যেখানে এত বেশি সময় কাটাচ্ছি সেই জায়গা যদি সুন্দর না হয়, যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হয় বা দৃষ্টিনন্দন না হয়, তাহলে আমাদের কাজ করার অনুপ্রেরণাটাই বা কি আসবে? আর আমরা যদি নিজের উন্নয়ন করতে না পারি তাহলে অন্য লোকের উন্নয়ন করবোটা কিভাবে? সেই জন্য আমাদের উদ্দেশ্য ছিল এমন কিছু করা, কারণ ব্লক অফিস গরিব মানুষের অফিস, সেটা এত ভালো যেন না হয় যাতে সবার এটা অন্তত চোখে লাগে, আবার এত খারাপও না হয় যে সেটাও চোখে লাগে। সেইটা মাথায় রেখে সভাপতি সাহেব ছিলেন, সুভাষবাবু এখনো আছেন, এবং আরও অফিসের প্রত্যেকে যারা যারা মনে হয়েছে যে এই বিষয় নিয়ে কিছু বলার থাকতে পারে, কিছু সাজেশন দেওয়ার থাকতে পারে, সবাই মিলে বসে বারবার প্ল্যান করে, এবং সবথেকে বড় কথা আমি এখানে উল্লেখ করতেই হবে, যিনি কাজটা তখন পেয়েছিলেন তারও তিনি যথেষ্ট দক্ষতার সঙ্গে এই কাজটা করেছেন, দিয়ে আমরা একটা জায়গায় একটা অফিসটাকে আর একটু সুন্দর করার চেষ্টা করতে পেরেছি। নতুন একটা বিল্ডিং আমরা স্থাপন করেছি,
NRGS এ যে সমস্ত কর্মকাণ্ড হয় যারা অধীনে বহু টাকা প্রতি বছর খরচ হয়, তার জন্য নতুন করে একটা এস্টাবলিশমেন্ট এখানে স্থাপন করা হয়েছে। খুব সুন্দর করে আমরা বিল্ডিংটা করতে পেরেছি। NRG এর পাশাপাশি টাকার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সমিতিও আলাদাভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। এর পাশাপাশি আমরা যে মূল আমাদের প্রশাসনিক ভবন তারও সৌন্দর্যায়ন করেছি আমরা। সেখানে পঞ্চায়েত দপ্তরের কিছু টাকা এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কিছু টাকা দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে করেছি। এটা আমাদেরকে জনগণের কাছে আমরা উৎসর্গ করছি আজকে সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে। আমার স্কুলে যেতে সুবিধা হবে, বিদ্যালয়। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 12। আগমনীর আগমনের আর মাত্র কয়েকটা দিন ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি পর্ব। পুরাণ মতে মহালয়ার দিন দেবীর চক্ষুদান হওয়ার কথা থাকলেও বর্তমান কর্মব্যস্ততায় এখন থেকেই শুরু করে দিয়েছেন মৃৎশিল্পীরা মায়ের চক্ষুদান পর্ব। প্রথমে কাঠামো তৈরি, তারপর মাটির প্রলেপ, ধীরে ধীরে মৃন্ময়ী মূর্তিতে পরিবর্তিত হন দুর্গা মা। চক্ষুদান পর্বে মায়ের রূপ ভরে ওঠে কাঙ্ক্ষিত সৌন্দর্যে। এখন মৃৎশিল্পীরা ব্যস্ত মায়ের চক্ষুদানের কাজে। এরপরই পালা সাজগোজের, তারপর মণ্ডপে পৌঁছাবেন মা। এ সম্পর্কে একজন ব্যস্ত মৃৎশিল্পী আমাদের জানিয়েছেন, আমাদের অসনগরে ধরুন এই বিশ্বকর্মা, দুর্গার অস্ত্র, শেরাবালি, মা কালীর হাতের খাড়া আরো ইত্যাদি অস্ত্র তৈরি করা হয়। ধরুন আমাদের পুজোর মানে সারা বছর শুরু থেকেই শুরু হয়, প্রথম বছর থেকেই সিজন টেমিংগুলো সব সাপ্লাই হয়। ব্যাপারটা ধরুন বৈশাখ মাস থেকে আমাদের মোটামুটি সিজনটা পড়ে যায়। পানি ধরুন বিভিন্ন জায়গায় দেওয়া, যেমন দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহার আরও বিভিন্ন রাষ্ট্রে। আমাদের এই মালটা পুজোর পর থেকে শুরু হয়, পুরো বছর ধরে কাজ হয়। আমার এই কারখানায় 5 জন লেবার কাজ করে, আর জ্যৈষ্ঠ মাস থেকে আরও এক্সট্রা 4 জন লেবার কাজ করে। এই 9 জনের তো লেবার ভরসা পুরো সংসার চলছে, সঙ্গে আমারও চলছে। এবং আমাদের এই মালগুলো আমরা শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, আসাম, লোকালে দেয় রানাঘাট, নবদ্বীপ, বনগাঁ, ঠিক আছে, এবং আপনার আসানসোল, তারপর হচ্ছে কাটোয়া, কালনা, এইসব দিকে আরও বিভিন্ন জায়গায় মাল যায় আমাদের। স্বভূমি সংবাদ আপাতত এ পর্যন্তই। আপনারা দেখছেন স্বভূমি, চোখের দেখা, প্রাণের কথা। সোহাগ চাঁদ বদনি ধনি, সোহাগ চাঁদ বদনি ধনি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। এখন হাবড়ার 1 নম্বর টিভি চ্যানেল স্বভূমি, আপনার বিজ্ঞাপনের সেরা মাধ্যম। স্বভূমি, স্বভূমি, চোখের দেখা, প্রাণের কথা।